ওকে সো এটা একটা শর্ট ভিডিও স্পেশালি হচ্ছে এফএম এর WBFM আর ওয়াইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশনের উপর। তো আমি একটু ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশনের লাস্ট থেকে শুরু করছি, কিছু জিনিসপত্র এখানে বললে এটা ক্লিয়ার হবে, বেটার হবে। সো এটা ছিল হচ্ছে আমাদের NBFM এর ফাইনাল ইকুয়েশন। তো এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে AC cos 2π FCT আর একটা হচ্ছে মাইনাস বিটা AC sin 2π FCT into sin 2π FM. If you consider carefully, there is a whole lot of similarity between this equation and the equation of double sideband AM. দেখেন এখানে দেখানো আছে যে AM সিগন্যালের ইকুয়েশনটা এই যে AC cos 2π FCT এবং এখানে অ্যাকচুয়ালি AC cos 2π FCT আছে। তারপরে হচ্ছে এখানে দুইটা পার্ট দেখা যাচ্ছে, এখানে একটা হচ্ছে হাফ মিউ AC cos 2π FC plus FMT, একটা হচ্ছে cos 2π FC minus FMT। আমরা যেভাবে আগে থেকে করতাম যে একটা ইম্পালস আসতো হচ্ছে FC প্লাস FM এ, আরেকটা আসতো হচ্ছে FC মাইনাস FM এ, এবং এভাবে আবার এটা রিফ্লেকশনটা নেগেটিভ সাইডেও আসতো। তো এখানে একদম সিমিলার জিনিস, কিন্তু যদি দেখতে একটু আলাদা দেখা যাচ্ছে, বাট আসলে জিনিসটা সিমিলার। কেন সিমিলার? কারণ এখানে তো সাইন A সাইন B এরকম একটা জিনিস আছে যে সাইন A মাল্টিপ্লাইড বাই সাইন B। সো আমরা যদি 2 sin A sin B ফর্মুলাটা ভাঙি, আমরা দেখবো যে এখান থেকে আসলে দুইটা cos কম্পোনেন্ট বেরোবে, একটা হচ্ছে cos A plus B আর একটা হচ্ছে cos A minus B। সো আলটিমেটলি হচ্ছে সিমিলার দেখা যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে AM সিগন্যালের শেপটা যেমন হবে, ন্যারো ব্যান্ড FM এর শেপটাও তেমনই হবে আসলে। সো ন্যারো ব্যান্ড FM যদি আমরা স্পেকট্রাম আঁকি, আমরা যেভাবে একটা AM সিগন্যাল উইথ ডাবল সাইড ব্যান্ডে দেখি যে একটা ইম্পালস আসে হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে, তারপর আরেকটা ইম্পালস আসে হচ্ছে FC প্লাস FM এ, আরেকটা ইম্পালস আসে হচ্ছে FC মাইনাস FM এ, এবং এই পুরো জিনিসটা একটা রিফ্লেকশন আবার নেগেটিভ সাইডেও আসে। তার মানে মাইনাস FC তে একটা ইম্পালস, যেভাবে আমরা দেখেছি প্রিভিয়াসলি সেরকম। সো এখানকার যদি আমরা NBFM এর স্পেকট্রাম আঁকি, NBFM এর স্পেকট্রামটাও এক্স্যাক্টলি সিমিলার হবে। তো যেহেতু একটা ডাবল সাইড ব্যান্ড AM এর হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা হচ্ছে 2FM হয় বা ব্যান্ডউইডটা 2FM হয়, তাই একইভাবে এখানে দেখা যাচ্ছে যে একটা NBFM সিগন্যালেরও ব্যান্ডউইড কিন্তু আসলে 2FM-ই হবে। ওকে, এখন যদি আমরা অ্যামপ্লিটিউডটা দেখি, আমরা দেখবো যে এখানে আসলে একটা বিটা AC আছে। যেহেতু বিটা AC আছে, তার মানে বোঝা যাবে যে এখানে অ্যামপ্লিটিউডটা ডিপেন্ড করবে হচ্ছে বিটার উপর। সো আসলে এখানে কোনো কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড থাকবে না। সো দেখানো আছে যে অ্যামপ্লিটিউড অফ NBFM হচ্ছে নট কনস্ট্যান্ট। ওকে, বাট এটা কোনো সমস্যা না, কারণ আমরা বলেছি যে একটা FM মডুলেটেড সিগন্যালের যে ইন্টেলিজেন্ট প্রপার্টিটা, সেটা শুধুমাত্র তার ফ্রিকোয়েন্সিতে আছে। তার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থেকে আমরা বুঝতে পারবো যে অরিজিনাল মেসেজটা কেমন। সো এখানে তার অ্যামপ্লিটিউড বেশি নাকি কম এটা আসলে খুব একটা ম্যাটার করে না, মেইন ফোকাসটা হচ্ছে ফ্রিকোয়েন্সিতে। সো আসলে অ্যামপ্লিটিউডটা এখানে আসলে আমাদের কনসার্নও না। সো এটা বলে দেওয়ার কারণটা হচ্ছে, আমরা যখন NBFM থেকে WBFM এ বা ওয়াইড ব্যান্ড FM এ শিফট করব, তখন দেখবো যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা আসলে এরকম থাকবে না। এখানে একটা কথা বলে রাখি যে কেন হচ্ছে এটার নাম ন্যারো ব্যান্ড আর কেন পরেরটার নামটা ওয়াইড ব্যান্ড। দেখেন এখানে কিন্তু শুধুমাত্র আমরা দেখলাম যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বাদে অথবা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে ইম্পালসটা বাদে শুধুমাত্র দুইটা সাইড ব্যান্ড বা সাইড ইম্পালস থাকবে, তাই না? একটা হচ্ছে FC প্লাস FM, একটা হচ্ছে FC মাইনাস FM। দ্যাটস ফাইন। তার মানে এখানে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা খুব ন্যারো, 2FM। বাট আমরা যখন ওয়াইড ব্যান্ড FM এ যাবো, আমরা দেখবো যে আসলে ওয়াইড ব্যান্ড FM এর এই ব্যান্ডউইডটা আসলে মানে থিওরিটিক্যালি ইনফিনিটি। দেখবো যে এখানে আসলে অনেকগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আসবে, শুধুমাত্র দুইটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট না। লেটস গো অ্যান্ড লেটস সি। ওকে, সো আমরা এখন কথা বলা শুরু করবো হচ্ছে ওয়াইড ব্যান্ড FM বা WBFM নিয়ে। তো ওয়াইড ব্যান্ড FM এর সাথে NBFM এর পার্থক্যটা হচ্ছে, NBFM এর বেলায় বিটা হচ্ছে অনেক স্মল হয়, লেটস সে 1 রেডিয়ান, বাট WBFM এর বেলায় বিটা হচ্ছে লার্জ হয় কম্পেয়ার টু 1 রেডিয়ান, লেটস সে 1.5 বা 2 বা আরো বেশি। বেসিক্যালি NBFM আর WBFM এর মধ্যে কোনো পার্থক্যই নেই, শুধুমাত্র বিটার ভ্যালুর জন্য ওখানে কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়। বাট আদারওয়াইজ হচ্ছে WBFM টা হচ্ছে মোর জেনারেলাইজড। আমরা দেখি একটু কি হচ্ছে। তো এটা ছিল হচ্ছে আমার একটা FM সিগন্যালের ইকুয়েশন, AC cos 2π FCT প্লাস বিটা sin 2π FMT। বিটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেশনের মডুলেশন ইন্ডেক্স KF AM বাই FM। সো লেটস মুভ অন। তো এখন এখানে একটা দেখেন, একটা জিনিস দেখেন, AC মাল্টিপ্লাইড বাই cos সামথিং। তো আমরা যদি অয়লারের ইকুয়েশন চিন্তা করি, সেটা কিরকম ছিল? এরকম ছিল যে e টু দি পাওয়ার jx ইকুয়াল টু হচ্ছে cos x প্লাস j sin x। আবার একটু বলি, e টু দি পাওয়ার jx ইকুয়াল টু হচ্ছে cos x প্লাস j sin x। তার মানে যে e টু দি পাওয়ার jx, এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, দুইটা পার্ট আসে, একটা হচ্ছে cos x
একটা হচ্ছে জে সাইন এক্স। তো এর মধ্যে কজ এক্স পার্টটা হচ্ছে রিয়েল পার্ট। তার মানে কোন একটা ফাংশন যদি এরকম হয় যে ই টু দি পাওয়ার জে ইনটু সামথিং, তাহলে আমরা বলতে পারি যে এর রিয়েল পার্টটা হচ্ছে কজ সামথিং, তাই না? ই টু দি পাওয়ার জে এক্স ইকুয়াল টু কজ এক্স প্লাস জে সাইন এক্স। সো আমরা বলতে পারি যে কজ এক্স হচ্ছে রিয়েল পার্ট অফ ই টু দি পাওয়ার জে এক্স। সো এখানে দেখেন একইভাবে এই কজ অফ সামথিং এটাকে তারা বলতে চেষ্টা করতেছে যে আর হচ্ছে রিয়েল পার্ট অফ, দেখেন এক্সপোনেনশিয়াল দিয়ে দিচ্ছে ই টু দি পাওয়ার, এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে ই টু দি পাওয়ার, এবং দেখেন একটা জে আসছে সামনে, সামথিং এর একটা জে আসছে, এক্সপোনেনশিয়াল অফ জে 2 এফ সি টি প্লাস জে বিটা সাইন 2 এফ এম টি। আর এসি যেহেতু একটা ভ্যালু, এটা আসলে ব্র্যাকেটের ভিতরে রাখা বাইরে রাখা কোনো পার্থক্য নেই, এখানে ভিতরে রাখতেছে, বাট আসলে এটা জাস্ট ভ্যালু, এখানে এটাতে কোনো রিয়েল কমপ্লেক্স ব্যাপার স্যাপার নাই। তার মানে আমরা বুঝতে পারলাম যে কিভাবে হচ্ছে এই কজ সামথিং এই পার্টটাকে হচ্ছে রিয়েল পার্ট অফ এক্সপোনেনশিয়াল অফ জে সামথিং লেখা গেল। দ্যাটস ফাইন। এবার আমরা আসি, আমরা যদি একটু এম এর আলোচনা থেকে মনে করার চেষ্টা করি যে একটা সিগন্যাল যখন আমরা এম সিগন্যাল তৈরি করতাম, দেখতাম যে তার একটা এনভেলপ থাকে, আবার ভিতরে হচ্ছে অনেকগুলা ঘন ঘন অনেক কম্পোনেন্ট থাকে। আমরা দেখতাম যে এনভেলপটা আসলে তৈরি করে হচ্ছে মেসেজটা, আর ভিতরের পার্টে মেনলি থাকে হচ্ছে ক্যারিয়ার। এখানে দেখেন দুইটা পার্ট, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ জে 2 এফ সি টি, আর একটা হচ্ছে জে বিটা সাইন 2 এফ এম টি। এখন এটা তো আসলে এক্সপোনেনশিয়াল অফ সামথিং, এটা মানে হচ্ছে আসলে ই এর পাওয়ার। সো আসলে এখানে ই এর পাওয়ার হচ্ছে দুইটা জিনিস, জে 2 এফ সি টি প্লাস জে বিটা সাইন 2 এফ এম টি। তো আমরা তো জানি যে পাওয়ারের প্রপার্টি কি, যে ই টু দি পাওয়ার এ প্লাস বি হলে লেখা যায় যে ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার বি। তো একইভাবে এটাকে ভেঙে লেখা যাবে যে এসি ইন্টু এক্সপোনেনশিয়াল অফ জে 2 এফ সি টি মাল্টিপ্লাইড বাই এক্সপোনেনশিয়াল অফ জে বিটা সাইন 2 এফ এম টি। তো চিন্তা করে দেখেন এখানে এনভেলপটা কে তৈরি করবে, কোন কম্পোনেন্টটা তৈরি করবে, এই এফসি কম্পোনেন্টটা নাকি হচ্ছে এফএম কম্পোনেন্টটা? অফকোর্স এফএম কম্পোনেন্টটা, কারণ এটা হচ্ছে মেসেজ। সো আমরা এই এসি আর এই যে এসি আর এই যে এক্সপোনেনশিয়াল অফ জে বিটা সাইন 2 এফ এম টি, এই দুইটাকে একত্র করে লিখবো হচ্ছে এই এস ওয়েভ টি। এই এস ওয়েভ টি মানে কি? এর মানে হচ্ছে কমপ্লেক্স এনভেলপ অফ এস টি। আমরা দেখতাম যে একটা সিগন্যালের এনভেলপ কিন্তু তৈরি করতো তার মেসেজ ফ্রিকোয়েন্সি ওয়ালা সিগন্যাল যেটা, সেটা। সো এখানে হচ্ছে আমার যে অরিজিনাল সিগন্যাল এস টি, তার যে কমপ্লেক্স এনভেলপ, কমপ্লেক্স কারণ হচ্ছে এখানে একটা এক্সপোনেনশিয়াল আছে, সো কমপ্লেক্স একটা এনভেলপ হবে। সো কমপ্লেক্স এনভেলপ অফ এস টি হবে হচ্ছে আসলে এস ওয়েভ টি। এটা কি হবে, যেটা বললাম যে এসি এক্সপোনেনশিয়াল অফ জে বিটা সাইন 2 এফ এম টি। সো এখানে দেখা যাচ্ছে যে রিয়েল পার্ট অফ এই যে দুইটা পার্ট মিলে হচ্ছে এস ওয়েভ টি মাল্টিপ্লাইড বাই হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ জে 2 এফ সি টি। দ্যাটস ফাইন। আমরা একটু সামনে আগাই। এখন হচ্ছে আমরা এই যে এনভেলপের যে সিগন্যালটা আছে এটাকে হচ্ছে আমরা ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করব। এখন একটা সিগন্যালের ফুরিয়ার সিরিজ এক্সপেনশন আসলে কি? সহজ বাংলায় বললে কোন একটা সিগন্যালের একটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি থাকে। যেমন এই সিগন্যালের বেলায় ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে দেখাই যাচ্ছে যে এফএম হচ্ছে আমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। তো আমরা যে কোনো সিগন্যালকেই আসলে কিছু কন্ডিশন আছে, কন্ডিশনে আমি যাচ্ছি না এখানে, এটা আসলে প্রিভিয়াস কোর্সের আলোচনা। মোটামুটি অনেক সিগন্যালকেই আমরা হচ্ছে তার যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সি এবং সেই ফ্রিকোয়েন্সির মাল্টিপল, লেটস সে যদি আমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হয় এফএম, তাহলে 2FM, 3FM, 4FM, 5FM, অথবা হচ্ছে -FM, -2FM, -3FM, এরকম ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির মাল্টিপল ফ্রিকোয়েন্সিওয়ালা অনেকগুলা এক্সপোনেনশিয়ালের সাম আকারে লেখা যায়, এবং সেই প্রতিটা এক্সপোনেনশিয়ালের একটা পার্টিকুলার ওয়েট থাকে। সবগুলোর ওয়েটটা সেম হয় না, কোনোটার ওয়েট বেশি হয়, কোনোটার ওয়েট কম হয়। তো মূল কাজটা হচ্ছে ওই ওয়েটগুলোকে বের করা। এখানে দেখি আমরা একটু, এই যে এস ওয়েভ টি, এটাকে আমরা হচ্ছে ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করছি। কিরকম হচ্ছে দেখেন, যেটা বললাম যে এটার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে এফএম। সো আমরা এখানে আসলে এক্সপোনেনশিয়াল অফ জে 2 এন এফ এম টি দিচ্ছি। এখানে এই এনটা হচ্ছে বুঝাবে মাল্টিপল। দেখেন এখানে একটা সাম আছে এন স্টার্টিং ফ্রম -ইনফিনিটি টু ইনফিনিটি। সো এখানে আসলে এন এর অনেকগুলো ভ্যালু আসবে, 0, 1, 2, 3, 4, 5, 6 এভাবে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, আবার নেগেটিভে -1, -2, -3 করে -ইনফিনিটি পর্যন্ত। সো যখন এন এর ভ্যালু 0 হবে তখন এখানেও 0 হবে, এন এর ভ্যালু 1 হবে তখন এখানেও 1 হবে। তার মানে আলটিমেটলি আমরা হচ্ছে এন এর ভ্যালু -ইনফিনিটি থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যতগুলো এক্সপোনেনশিয়াল এখানে আসবে সবগুলো একটা সাম পাবো। বাট সামটা হচ্ছে একটা ওয়েটেড সাম। ওয়েটেড কেন? কারণ দেখেন সামনে একটা ওয়েট আছে CN, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট। এই কোএফিসিয়েন্টের ভ্যালুটা ইউনিক হবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে আমাদের কাজটা হবে হচ্ছে প্রতিটা এক্সপোনেনশিয়ালের জন্য, মানে যখন n = 0 হবে তখন কোএফিসিয়েন্ট কত সেটা বের করা, যখন n = 1 হবে তখন কোএফিসিয়েন্ট কত সেটা বের করা। সো এই কাজটা আমরা হচ্ছে এখানে করবো আর কি পরের স্টেপে। সো আমরা দেখলাম যে আমরা প্রথমে হচ্ছে এসটি কে এই ফর্মে লিখলাম,
তারপর হচ্ছে আমরা আবার যে এই কমপ্লেক্স এনভেলপটা ছিল তাকে আবার আমরা ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করলাম। এবার আসি কিভাবে হচ্ছে আমরা এই ফুরিয়ার কোএফিশিয়েন্ট, এগুলোকে বলা হয় হচ্ছে ফুরিয়ার কোএফিশিয়েন্ট, এই ফুরিয়ার কোএফিশিয়েন্ট গুলোকে বের করা যায়। সো এখন হচ্ছে আমরা কমপ্লেক্স ফুরিয়ার কোএফিশিয়েন্ট বের করব। ফুরিয়ার কোএফিশিয়েন্ট বের করার ফর্মুলাটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, আমি একটু মনে করাই দিচ্ছি আপনাদেরকে। ফুরিয়ার কোএফিশিয়েন্ট হবে হচ্ছে একটা ইন্টিগ্রাল, কার ইন্টিগ্রাল, যেই সিগন্যালের আমরা ফুরিয়ার কোএফিশিয়েন্ট বের করতে চাই সেই সিগন্যাল মাল্টিপ্লাইড বাই এক্সপোনেনশিয়াল অফ মাইনাস জে 2 পাই এনএফএমটি। একটু খেয়াল করে দেখেন আগেরটার সাথে পার্থক্য কোথায়। যখন আমরা এটাকে ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করি তখন এখানে আসে হচ্ছে এই ফুরিয়ার কোএফিশিয়েন্ট মাল্টিপ্লাইড বাই এক্সপোনেনশিয়াল অফ জে 2 পাই এনএফএমটি, এখানে দেখেন প্লাস জে। আর যখন আমরা ফুরিয়ার কোএফিশিয়েন্টটা বের করব, সিএন বের করব, তখন হচ্ছে এখানে আসবে এক্সপোনেনশিয়াল অফ মাইনাস জে 2 পাই এনএফএমটি। ওকে, তো এই জিনিসটা হচ্ছে আমরা ইন্টিগ্রাল করব। ইন্টিগ্রালের লিমিট হবে হচ্ছে একটা টাইম পিরিয়ড। এখন এটা অনেক সময় হচ্ছে লেটস সে টাইম পিরিয়ড হচ্ছে টি, তাহলে 0 থেকে টিও একটা টাইম পিরিয়ড, আবার মাইনাস টি/2 থেকে টি/2 টাইম পিরিয়ড। সো যে কোনো ভাবে করা যায়। এখানে হচ্ছে মাইনাস টি/2 থেকে টি/2 করতেছে, এবং টি মানে আবার কি, টাইম পিরিয়ড মানে আবার 1 বাই ফ্রিকোয়েন্সি। সো দেখেন এখানে মাইনাস টি/2 এর জায়গায় লিখতেছে হচ্ছে মাইনাস 1/2 এফএম। কেন? কারণ ওই যে এফএম মানে হচ্ছে 1/টি বা টি মানে হচ্ছে 1/fm, সো মাইনাস 1/2 এফএম। এখানে আসতেছে হচ্ছে 1/2 এফএম একইভাবে, এবং সামনে একটা 1/t আসতে হয়। আবার আমরা বললাম যে 1/t মানে তো এফএম, সো এফএম চলে আসলো। এবার পরের স্টেপ এখানে হচ্ছে এসি, এই যে এই এস ওয়েভটি যেটা ছিল তার মানটা বসানো হচ্ছে। তার মানটা ছিল হচ্ছে এরকম, আমরা দেখে আসছি তো এসি এক্সপোনেনশিয়াল অফ জে বিটা সাইন 2 পাই এফএম। সো আমরা হচ্ছে সুন্দর মতো এখানে মানটা বসাই দিলাম। এখন এসি যেহেতু একটা কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রালের বাইরে চলে যাবে, চলে গেল বাইরে এফএমএস। এবং এখানে দেখেন দুইটা এক্সপোনেনশিয়াল, এখন একটা হচ্ছে এস ওয়েভটি থেকে আসা, একটা হচ্ছে এইটা। এখন আমরা তো জানি যেটা তো পাওয়ার, আসলে এক্সপোনেনশিয়াল অফ এ মানে হচ্ছে ই এর পাওয়ার এ, এক্সপোনেনশিয়াল অফ বি মানে হচ্ছে ই এর পাওয়ার বি। যদি বলি যে এক্সপোনেনশিয়াল অফ এ মাল্টিপ্লাইড বাই এক্সপোনেনশিয়াল অফ বি, এর মানে আসলে ই টু দি পাওয়ার এ প্লাস বি। সো আমরা এখানে আসলে এই দুইটা পার্টকে আসলে একসাথে জোড়া দিয়ে দিলাম। এক্সপোনেনশিয়াল অফ এই যে এস ওএফ টি থেকে আসা পার্টটা জে বিটা সাইন 2 পাই এফএম টি মাইনাস জে 2 পাই এনএফএম টি, এবং ইন্টিগ্রালের জন্য ডিটি এখানে আছে। সো এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব, বাট কিছু একটু সিম্পলিফিকেশন দরকার। কিরকম সিম্পলিফিকেশন? লেটস সে x ইকুয়াল টু 2 পাই এফএম টি, এটা হচ্ছে আমাদের সিম্পলিফিকেশন করবো আমরা। এখন এটা ধরলে কি সুবিধা দেখি একটু। এখানে ইন্টিগ্রেশনের ভ্যারিয়েবলটা হচ্ছে টি, সো টি এর আপার লিমিট হচ্ছে 1/2 এফএম। সো যদি টি 1/2 এফএম হয়, আমরা মানটা বসাই দিই এখানে 2 পাই এফএম ইন্টু 1/2 এফএম। সো দেখবো যে এক্সটা হচ্ছে পাই হবে। সো যখন আমরা ইন্টিগ্রেশনের ভ্যারিয়েবলটাকে টি থেকে এক্স এ কনভার্ট করবো, তখন এই আপার লিমিটটা 1/2 এফএম থেকে হয়ে যাবে হচ্ছে পাই, এবং একইভাবে মাইনাস 1/2 এফএম থেকে হয়ে যাবে হচ্ছে মাইনাস পাই। এবার এখানে আসি এক্সপোনেনশিয়াল অফ, এখানে একটা জে কমন নেওয়া যাচ্ছে, সো জে কমন, বিটা সাইন 2 পাই এফএম টি। আগেই তো দেখলাম যে 2 পাই এফএম টি হচ্ছে এক্স, সো জে বিটা সাইন এক্স মাইনাস, এখানে দেখেন এটাও কিন্তু আসলে 2 পাই এনএফএম টি, খালি এনটা ইউনিক, 2 পাই এফএম টি মানে তো এক্স, সো এখানে হচ্ছে এনএক্স। এবং ফাইনালি যদি আমরা ডেরিভেটিভ করি এখানে, তাহলে এটা হয়ে যাবে ডিএক্স ইকুয়াল টু 2 পাই এফএম ডিটি। যদি ডিফারেন্সিয়াল করি এটা হয়ে যাবে হচ্ছে ডিএক্স ইকুয়াল টু 2 পাই এফএম ডিটি। সো যদি আমরা ডিটি বের করতে চাই সেটা হবে হচ্ছে ডিএক্স বাই 2 পাই এফএম। সো মানটা আমরা এখানে বসাই দিই ডিএক্স বাই 2 পাই এফএম। এবার এই যে নিচেরটা 2 পাই এফএম ছিল, সেই 2 পাই এফএম আর এই যে এফএম এসি, এই দুটোকে মাল্টিপ্লাই করলে এফএম এফএম চলে যাবে, এবং আলটিমেটলি আসবে হচ্ছে এসি বাই 2 পাই। ওকে, সো ফাইনালি আমরা দেখবো যে এখানে একটা পার্ট আছে এসি, আর একটা পার্ট হচ্ছে যে 1/2 পাই মাল্টিপ্লাই বাই পুরো জিনিসটা। তো এই পুরো জিনিসটাকে একসাথে বলা হয় হচ্ছে জে এন অফ বিটা, জে এন অফ বিটা। এই জে এন অফ বিটা হচ্ছে এই দেখা যাচ্ছে এখানে 1/2 পাই ইন্টিগ্রেশন অফ এক্সপোনেনশিয়াল জে বিটা সাইন এক্স মাইনাস এন এক্স ডিএক্স। সো এই জে এন বিটার পরিচয় হচ্ছে এটা একটা nth অর্ডার বেজেল ফাংশন অফ দ্য ফার্স্ট কাইন্ড এন্ড আর্গুমেন্ট বিটা। এত কিছু এখানে আসলে জার্গন বোঝা দরকার নেই, সহজ কথাই হচ্ছে এখানে একটা ফাংশন আসছে যেটার নাম হচ্ছে বেজেল ফাংশন। আমরা এই বেজেল ফাংশনটাকে ইউজ করে এই কোএফিশিয়েন্টটা বের করব। আমরা তাহলে কিভাবে করব কাজটা? এই যে এসি, এটা তো কনস্ট্যান্ট একটা ভ্যালু জানাই থাকবে। এবার এখানে দেখেন এই বেজেল ফাংশনটার এখানে একটা এন আছে, এন মানে হচ্ছে যখন এন এর ভ্যালু 0 তখন একটা ফাংশন আসবে, যখন 1 তখন আরেকটা ফাংশন, যখন 2 তখন আরেকটা ফাংশন। তো আমরা তো বিটার ভ্যালু জানবই, মডুলেশন ইন্ডেক্স জানবই। তো এই মডুলেশন ইন্ডেক্সের জন্য প্রতিটা 0 ধরে একটা ভ্যালু বের করব,
1 ধরে একটা ভ্যালু বের করবো, 2 ধরে বের করবো, সেগুলা মাল্টিপ্লাই করলেই আমরা হচ্ছে কোএফিসিয়েন্টটা পেয়ে যাবো। একটু দেখি কি অবস্থা। আচ্ছা, তো আমরা হচ্ছে একটু এখন পিছন দিকে যাবো। সো আমরা হচ্ছে সিএনটা পেয়ে গেলাম এসি জেএন বিটা। সো এটাকে হচ্ছে আমরা এখানে রিপ্লেস করে দিব, এখানে রিপ্লেস করে দিব। সো এস ওয়েভটিটা কি আসবে? সামেশন অফ n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এবং এটা জায়গায় লিখতে পারবো হচ্ছে এসি জেএন বিটা মাল্টিপ্লাইড বাই এক্সপোনেনশিয়াল অফ জে 2 পাই এনএফএমটি। এবার এই এস ওয়েভটাকে নিয়ে বসাবো হচ্ছে এইখানে। সো এটা আলটিমেটলি কি চলে আসবে? রিয়েল পার্ট অফ এসি জেএন বিটা exponential of j 2 pi nfmt multiplied by exponential of j 2 pi fck। একটু দেখে আসি সামনে, এই রিয়েল পার্ট অফ এসি সামেশনটা আছে j n বিটা, আর ওই যে দুটো এক্সপোনেনশিয়াল ছিল, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ j 2 pi fct, আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ j 2 pi nfmt। দুটো আসলে যেহেতু আগের মতো যেহেতু পাওয়ার আছে, সো আমরা এটাকে একসাথে লিখতে পারবো, এভাবে লিখলাম। এবং ফাইনালি আবার দেখেন এখানে আছে এক্সপোনেনশিয়াল, এখানে আছে রিয়েল পার্ট, এখানে আছে জে। সো এই আগের মতো এক্সপোনেনশিয়াল অফ জে এক্স, এটা রিয়েল পার্ট হচ্ছে কজ এক্স। সো এখানে দেখেন রিয়েল পার্টটা সরে যাচ্ছে, এখানে জে সরে যাচ্ছে, এবং আলটিমেটলি এটা কজ হয়ে যাচ্ছে। এসি ইন্টু এসি যেহেতু কনস্ট্যান্ট, সো বাইরে সামেশন অফ n ইকুয়াল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি জে এন বিটা, এটা হচ্ছে বেসেল ফাংশন থেকে আসবে। প্রতিটা n এর জন্য একটা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাবো এখানে, এবং মাল্টিপ্লাইড বাই কস 2 পাই এফসি প্লাস এনএফএমটি। এখন আমরা যদি এই জিনিসটাকে একটু ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখি, এখানে আসলে কিছুই না, একটা কজ আছে জাস্ট। তো আমরা তো জানি যে একটা কজ ওয়েভের ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি হয়, দুইটা ইম্পালস আসে, তাই না? দুইটা ইম্পালস কোথায় কোথায় আসে? একটা আসে হচ্ছে কজের যে ফ্রিকোয়েন্সি সেই পজিটিভ ফ্রিকোয়েন্সিতে, আরেকটা আসে হচ্ছে ওই একই ফ্রিকোয়েন্সি বাট নেগেটিভে। সো দেখলাম এখানে এসি, আর বাই টুটা আসলো কেন? কারণ ওই যে যদি আমরা কজকে ফুরিয়ার ট্রান্সফর্ম করি, দুইটা ইম্পালস আসে এবং প্রতিটা ইম্পালসের ওয়েট হয় হচ্ছে হাফ করে, সো এই যে হাফ। যে এনবিটা তো একটা ভ্যালু, সো এখানে আসলে ফুরিয়ার ট্রান্সফর্মের কিছু নাই, আসলো। তারপরে দুইটা ইম্পালস, একটা ইম্পালস হচ্ছে ওই যে এফ মাইনাস মানে রাইট শিফট, কোথায়? এফসি মাইনাস এনএফএম, তার মানে এই ইম্পালসটা হবে হচ্ছে এফসি প্লাস এনএফএম এ, আর এটা হচ্ছে লেফট শিফট, এটা হবে হচ্ছে মাইনাস এফসি মাইনাস এনএফএম। দেখার বিষয় হচ্ছে এখানে একটা সাম আছে। এই সামটা কিসের? মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। তার মানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত প্রতিটা এন এর জন্য আমি একটা করে বেসেল ফাংশনের ভ্যালু পাবো, এবং এখানে দেখেন এন এর ভ্যালু চেঞ্জ হবে। যখন এন এর ভ্যালু 0, এখানে একটা 0 আছে না, 0 আছে, সো তখন এটা তো বাদ করে যাবে। সো তখন আমরা কি পাবো? শুধুমাত্র এফসি তে বা সেন্টার ফ্রিকোয়েন্সিতে একটা ইম্পালস পাবো। আর এটা কোথায় পাবো? মাইনাস এফসি। যখন এন এর ভ্যালু 1 হবে তখন কোথায় পাবো? এফসি প্লাস এফএম এ, আর এটা কোথায় পাবো? মাইনাস এফসি মাইনাস এফএম এ। তার মানে আমরা দেখলাম এই যে ফুরিয়ার ট্রান্সফর্মটা, এটা আসলে একটা ইনফাইনাইট নাম্বার অফ ইম্পালস নিয়ে তৈরি, এবং প্রতি দুইটা ইম্পালসের মধ্যে গ্যাপটা হচ্ছে এফএম। কারণ আমরা যখন দেখবো যে এন এর ভ্যালু 1 তখন আসবে হচ্ছে এফসি প্লাস এফএম, এন এর ভ্যালু 2 তখন আসবে এফসি প্লাস 2 এফএম, এন এর ভ্যালু 3 তখন এফসি প্লাস 3 এফএম। তার মানে দেখবো যে আসলে প্রতি দুইটা ইম্পালসের মধ্যে গ্যাপ হচ্ছে আসলে এফএম করে করে। সো দ্যাট ইজ হোয়াট এনবিএফএম ডাব্লিউবিএফএম ইজ। সো আমরা দেখলাম যে ডাব্লিউবিএফএম এর কিন্তু থিওরিটিক্যালি ব্যান্ডউইথ ইনফিনিটি, কারণ এখানে ইনফাইনাইট নাম্বার অফ ডেল্টা ফাংশন আছে, সো ব্যান্ডউইথ ইনফিনিটি, ঠিক আছে। বাট প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে যত আমরা সেন্টার ফ্রিকোয়েন্সি থেকে দূরে যাব তত আসলে আমাদের যে ইম্পালসগুলো আসবে সেগুলোর ওয়েট অনেক কমে যাবে বা অ্যাম্পলিটিউড অনেক কমে যাবে, সেগুলো আসলে ইগনোর করা যায়। এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে এই বেজেল ফাংশনের ভ্যালুটা। দেখেন বাকি সবকিছু কিন্তু সেম, যদি আমরা এই বেজেল ফাংশনটাকে বাদ দিই আমরা কিন্তু দেখবো যে সবগুলোর ওয়েটই আসলে এসি বাই টু। বাট এই বেজেল ফাংশনটি ডিটারমাইন করে দেয় যেগুলো হচ্ছে সেন্টারের কাছাকাছি থাকবে। লেটস সে যখন n 0 হবে তখন এফসি, 1 হলে এফসি প্লাস এফএম। পার্টিকুলারলি এই যে এফসি বা এফসি প্লাস এফএম, এফসি প্লাস 2 এফএম, 3 এফএম, 4 এফএম, এই হয়তো 4-5টা ইম্পালস থাকবে যেগুলোর ওয়েট অনেক বেশি, আমরা ওগুলাকে আলটিমেটলি কাউন্ট করবো, এবং অনেক হাই অর্ডারের যেইগুলো থাকবে ওগুলো আসলে আলটিমেটলি এত নেগলিজেবল হবে যেগুলোকে বাদ দেওয়া যায়। সো যদিও থিওরিটিক্যালি ডাব্লিউবিএফএম এর ব্যান্ডউইথ আসলে ইনফিনিটি, বাট প্র্যাকটিক্যালি আমরা দেখবো যে আসলে 4-5-6টা সাইড ব্যান্ড পরে আসলে অনেক কম ওয়েট থাকে এবং ওগুলোকে বাদ দেওয়া যায়। তো সামনে আগে যে দেখি যে বেজেল ফাংশনটা আসলে কেমন। সো এটা আসলে বেজেল ফাংশন। এখানে দেখেন এক্স অ্যাক্সিস আছে হচ্ছে আমার মডুলেশন ইন্ডেক্স, আর ওয়াই অ্যাক্সিস আছে হচ্ছে বেজেল ফাংশনের ভ্যালু। বাট এখানে দেখেন অনেকগুলা ডিফারেন্ট গ্রাফ। এই গ্রাফটা হচ্ছে শুধুমাত্র J0 বিটার জন্য,
যে জিরো বিটা কি হবে, যখন এন এর ভ্যালু জিরো হবে বা সেন্টার কম্পোনেন্টটা থাকবে, তখন হচ্ছে আমরা এই গ্রাফটা থেকে বিটার ভ্যালু দিয়ে আমরা বেসেল ফাংশনের ভ্যালুটা এক্সট্রাক্ট করব। সেভাবে হচ্ছে যে 1 এর জন্য একটা গ্রাফ, 2 এর জন্য একটা গ্রাফ, 3 এর জন্য একটা গ্রাফ, 4 এর জন্য একটা গ্রাফ। ওকে, সো এই হচ্ছে মূল ব্যাপার। এখানে একটু দেখি এখন কি অবস্থা। কিছু প্রপার্টি আছে, যেমন নেগেটিভ ভ্যালু তো থাকবে আমাদের, কারণ মাইনাস এনও আসতে হবে, কারণ আমরা -1 -2 সব ভ্যালু নিয়েও কাজ করবো। সো সম্পর্ক আছে একটা, সম্পর্কটা হচ্ছে জে এন বিটা বা পজিটিভের জন্য যদি এন পজিটিভ হয়, এটা হচ্ছে -1 টু দি পাওয়ার এন জে মাইনাস এন বিটা। তার মানে যদি হচ্ছে এন এর ভ্যালুটা -2 হয়, সেক্ষেত্রে কিন্তু জে টু বিটা আর জে -2 বিটা একই হবে, কারণ -1 টু দি পাওয়ার -2 হচ্ছে আসলে 1। বাট যদি জে ভ্যালুটা যদি এন এর ভ্যালুটা -3 হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে -3 হলে আসলে একটা নেগেটিভ হবে, যদি এটা হয় 1, এটা হয় -1 এরকম। এবার আসি যে কেন আসলে এনবিএফএম এর ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট শুধুমাত্র হচ্ছে একটা সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে সাইড ফ্রিকোয়েন্সি, কেন আর কোনো কম্পোনেন্ট নেই? তার উত্তর হচ্ছে আমরা দেখছিলাম যে এনবিএফএম এর জন্য বিটার ভ্যালু অনেক স্মল। তো এখানে দেখেন, খেয়াল করে দেখেন, যদি বিটার ভ্যালু খুব স্মল হয়, সেক্ষেত্রে দেখেন যে 0 বিটা কিন্তু 1, কারণ স্মল বিটার জন্য এটা হচ্ছে 1। আবার যে 1 বিটা দেখেন, স্মল বিটার জন্য একটা ভ্যালু থাকবে, এখানে দেখা যাচ্ছে যে 1 বিটা হচ্ছে স্মল বিটার জন্য β/2। আর তারপরের দেখেন যতগুলো গ্রাফ আছে, স্মল হলে সবগুলোতেই মোটামুটি 0 ভ্যালু দিয়ে শুরু হচ্ছে। সো হায়ার অর্ডারের জন্য জেন বিটা হচ্ছে 0, যেহেতু জেন বিটা 0 হায়ার অর্ডারের জন্য, সো আসলে আমরা ওই কম্পোনেন্টগুলো পাবো না এসেনশিয়ালি। দ্যাটস ওয়াই যদি ন্যারো ব্যান্ড এফএম হয়, বিটার ভ্যালু স্মল হয়, আমরা শুধুমাত্র হচ্ছে সেন্টার কম্পোনেন্ট পাই আর হচ্ছে তার পাশে একটা কম্পোনেন্ট পাই, দুইটা কম্পোনেন্ট পাই, একটা হচ্ছে এফসি প্লাস এফএম এ, একটা হচ্ছে এফসি মাইনাস এফএম এ। তো এই মাইনাস এফএমটা আসলে এটার থেকেই আসবে, আমরা দেখলাম এখানে যদি নেগেটিভ হয় আসলে এটা -β/2 হবে আসছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যদি প্রতিটা কোন একটা পার্টিকুলার মডুলেশন ইন্ডেক্স বা বিটার জন্য যদি আমরা প্রতিটা বেসেল ফাংশনের ভ্যালু এক্সট্রাক্ট করে স্কোয়ার করে সাম করি, এটা আসলে এসেনশিয়ালি 1 আসবে, অলওয়েজ 1 আসবে। ঠিক আছে, সামনে গাই একটু পড়ি কি বলছে। The spectrum of an FM wave contains a carrier component, of course যখন n এর মান 0 হয় তখন carrier component আসে, and an infinite set of side frequencies located symmetrically on the either side of the carrier frequency at separations of FM to FM কিভাবে হলো? FM প্রথমটা তো FC, যখন n = 0 তখন FC, যখন n = 1 তখন কত? FC প্লাস FM, তার মানে হচ্ছে গ্যাপটা হচ্ছে সেন্টার ফ্রিকোয়েন্সি থেকে FM। যখন n এর ভ্যালু 2 তখন কত? FC প্লাস 2FM, তার মানে সেন্টার ফ্রিকোয়েন্সি গ্যাপ কত? 2FM। এভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। For the special case of small beta compared with unity, only Bessel coefficients of J0 beta and J1 beta have significant values. যেটা আমরা অলরেডি বললাম যে এনবিএফএম এ আসলে এই কারণেই কোনো হায়ার কম্পোনেন্ট পাওয়া যায় না, শুধুমাত্র হচ্ছে দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে এফসি, একটা হচ্ছে এফসি প্লাস এফএম, একটা হচ্ছে এফসি মাইনাস এফএম, আর কিছু থাকে না। আর the amplitude of the carrier component varies with beta according to J0 beta. This implies that envelope of FM wave is constant, so that the average power of FM signal is constant. Okay, ভালো কথা। পাওয়ার, আচ্ছা পাওয়ার দেখি একটু। আমরা দেখলাম যে যেই ফুরিয়ার স্পেকট্রামটা দেখলাম আমরা আমাদের WBFM ওয়েভের, ওখান থেকে পাওয়ার বের করার ওয়েটা কি? সিম্পলি AC²/2। আমরা দেখছি যে প্রতিটা ইম্পালসের পাওয়ার হচ্ছে AC²/2 আসে, সো AC²/2 আর সাম করতে হবে কিসের? JN² বিটার। এখন আমরা তো দেখছিলাম যে এই পার্টটা হচ্ছে অলরেডি হচ্ছে 1 হয়, সো এই পার্টটা তো 1 থাকবেই, এবং আসলে একটা FM সিগন্যালের পাওয়ার হচ্ছে ফিক্সড, পাওয়ারটা কত? হাফ AC²। ঠিক আছে, সো এটা জেনে রাখা ভালো যে একটা এফএম সিগন্যালের পাওয়ার হচ্ছে ফিক্সড, এখানে কোনো পাওয়ারের কম বেশি কিছু নাই, এম এর মতো ফিক্সড পাওয়ার, এটা হচ্ছে হাফ AC²। কেন হাফ AC²? কারণ আমরা দেখছিলাম যে আমরা দেখবো যে এখানে যে কটা ইম্পালস আছে সবগুলোর পাওয়ার ডিপেন্ড করে হচ্ছে এসির উপর আর জেএন বিটার উপর। সো এখানে AC²/2 আসবে, আর এখানে আসবে হচ্ছে জেএন বিটার স্কোয়ার, কারণ আলটিমেটলি স্কোয়ার করতে হয়। সো স্কোয়ার করলে যদি আমরা কি পাবো? AC²/4 আর জেএন² বিটা, বাট দুইটা করে থাকবে পেয়ারে, সো আসলে এখানে 2 দিয়ে একটা মাল্টিপ্লিকেশন হবে আলটিমেটলি। সো AC²/2 মাল্টিপ্লাইড বাই জেএন² বিটা। সো যেহেতু জেএন² বিটার সামটা হচ্ছে টোটাল 1 আসে, এবং এটা তো আসলে কনস্ট্যান্ট, এখানে আসলে সামের কিছু নাই, কনস্ট্যান্ট ভ্যালু বাইরে থাকবে। সো হাফ AC² হচ্ছে আমার পাওয়ার। মুভিং অন। তো এইটা হচ্ছে মোটামুটি সেই পাশে দেখেন, এখানে আমরা হচ্ছে দেখলাম যে সেন্টার, এটা হচ্ছে শুধুমাত্র একটা সাইড আঁকা হচ্ছে, এটার একটা একদম মিরর ইমেজ থাকবে হচ্ছে এই পাশেও, নেগেটিভ সাইড আঁকা হচ্ছে না, জাস্ট একটা পজিটিভ সাইড আমরা দেখতেছি।
এটা হচ্ছে আমাদের এফসি ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমাদের এফসি প্লাস এফএম ফ্রিকোয়েন্সি, এফসি প্লাস 2 এফএম, এফসি প্লাস 3 এফএম, এদিকে হচ্ছে এফসি মাইনাস এফএম, এফসি মাইনাস 2 এফএম, এফসি মাইনাস 3 এফএম। এরকম কম্পোনেন্টগুলো আস্তে আস্তে আসবে, বেজেল ফাংশনের উপর ডিপেন্ড করে অ্যাম্পলিটিউডগুলো চেঞ্জ হবে। খুব ভালো কথা, এরকম থাকবে। তো এখানে একটা স্পেশাল কেস দেখা যাচ্ছে, যদি আমাদের এফএম ফিক্স থাকে এবং এএম ভ্যারি করে, সেক্ষেত্রে কি হবে দেখি একটু। ডেল্টা এফ বা ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন হচ্ছে কে এফ এম, ঠিক আছে, আর বিটা হচ্ছে ডেল এফ বাই এফ এম। তো যদি এফ এম ফিক্স থাকে এবং বিটাকে আমরা ফিক্স করে দেই, লেটস সে বিটার ভ্যালু হচ্ছে 1, তো সেক্ষেত্রে ডেল এফটাও ফিক্স থাকবে। আসলে যদি আমরা এই এফ এম কে ফিক্স করে বিটা চেঞ্জ করি, লেটস সে বিটা 1 থেকে 2 করব, 2 থেকে 5 করব, তাহলে আসলে ডেল এফ কে বাড়তে হবে, রাইট? কারণ এফ এম তো ফিক্স, যদি বেটা বাড়ে ডেল এফও তো বাড়তে হবে। আবার ডেল এফ মানে হচ্ছে কে এফ এম, কে এফ তো কনস্ট্যান্ট, সো যদি ডেল এফ বাড়ে আসলে এম বাড়ে, রাইট? তো তার ইফেক্টটা কি হবে দেখি একটু। ডেল এফ বাড়া এর অর্থটা হচ্ছে ডেল এফ রিজিয়নের মধ্যে এখন বেশি বেশি সাইড কম্পোনেন্ট আসবে। আমরা বলতেছি ডেল এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বাড়া মানে হচ্ছে ডেল এফ রেঞ্জের মধ্যে বেশি বেশি সাইড কম্পোনেন্ট আসবে। একটু খেয়াল করে দেখি, যদি বিটার ভ্যালু 1 হয় তাহলে আমরা দেখবো যে 2 ডেল এফ এই রেঞ্জে 2টা সাইড ফ্রিকোয়েন্সি আসবে, অথবা যদি আরো ভেঙে বলি ডেল এফ এই রেঞ্জে হচ্ছে একটা সাইড ফ্রিকোয়েন্সি আসবে। সো 2 ডেল এফ রেঞ্জে হচ্ছে 2টা সাইড ফ্রিকোয়েন্সি আসবে। খুব ভালো কথা। যদি বিটা 2 হয় তখন দেখবো যে 2 ডেল এফ রেঞ্জে টোটাল 4টা সাইড ফ্রিকোয়েন্সি আসবে, আর ডেল এফ রেঞ্জে আসবে হচ্ছে 2টা সাইড ফ্রিকোয়েন্সি। তাহলে বোঝা যাচ্ছে যদি আমাদের বিটা 5 হয় তাহলে আসলে 2 ডেল এফ রেঞ্জে 10টা সাইড ফ্রিকোয়েন্সি আসবে। সহজ কথাই হচ্ছে 2 ডেল এফ রেঞ্জে বেটা ডাবল সাইড ফ্রিকোয়েন্সি আসবে। দেখা যাচ্ছে এখানে 1 2 3 4 5। এখানে দেখেন যদি বিটা 5 হয়, দেখেন সেন্টার ফ্রিকোয়েন্সিতে কোনো ইম্পালস নাই। তো যদি বিটা 5 হয় তাহলে আসলে হয়তো ধরে নিতে পারি আমরা যে 0 বিটা, এই যে 0 বিটাটা বিটা ইকুয়াল টু 5 এর জন্য 0 হয়। সো এখানে দেখেন এই জন্য সেন্টার ফ্রিকোয়েন্সিতে কোনো কম্পোনেন্ট নেই, এটা হতেই পারে। আচ্ছা, তো দেখলাম। তো এখন যদি আমাদের এফএম ফিক্স থাকে, তার মানে পরপর 2টা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের মধ্যে গ্যাপটা হচ্ছে ফিক্স থাকবে সবসময়, এবং যদি এম বাড়ে তাহলে ডেল এফ বাড়বে, এবং ডেল এফ বাড়া মানে হচ্ছে আসলে বেশি বেশি সাইড ফ্রিকোয়েন্সি ডেল এফে ঢুকে যাবে। তার মানে দেখেন আমাদের যেহেতু আগে কি বললাম যে এফ এম ফিক্স থাকবে, সো বিটা যতই করি আমরা পরপর 2টা ইম্পালসের মধ্যে গ্যাপটা কিন্তু সবসময় ফিক্স, সবসময় দেখেন ফিক্স। এখানে যতটুকু গ্যাপ, এখানে ততটুকু গ্যাপ, এখানে ততটুকু গ্যাপ, এটা ফিক্স। বাট যেহেতু আমার ডেল এফটা বেড়ে যাচ্ছে, সো আমাকে ডেল এফ এর মধ্যে বেশি বেশি সাইড ফ্রিকোয়েন্সি ইনকর্পোরেট করতে হবে। তাই ডেল এফ এর এক্সপেনশনটা বেড়ে যাচ্ছে। প্রথমে ডেল এফটা ছোট, তারপর একটু বড়, তারপর একটু বড়, এভাবে আস্তে আস্তে বাড়তেছে। নেক্সট আসি, যদি এফএম ভ্যারি করে এবং এএম ফিক্স থাকে সেক্ষেত্রে কি হবে দেখি। এবার তো হচ্ছে আমাদের এএম ফিক্সড, তার মানে এখানে আসলে ডেল এফ কে ভ্যারি করার কিছু না, এখানে ডেল এফ কে ফিক্স থাকতে হবে। ডেল এফ এর যে এক্সপেনশনটা, রেঞ্জটা, এটা ফিক্স থাকতে হবে। গ্রাফে যদি ডেল এফ ফিক্স থাকে অবশ্যই 2 ডেল এফ ও ফিক্স থাকবে, এটা তো বলার কিছু নেই। এখন যদি আমরা বিটাকে বাড়াই তাহলে কিন্তু ডেল এফ ফিক্সড, যদি বিটা বাড়ে এফএম কে কিন্তু কমতে হবে, এবং দেখেন তাই কিন্তু হচ্ছে। যখন বিটা 1 তখন দেখেন এফএমটা কত বেশি, পরপর 2টা কম্পোনেন্টের মধ্যে গ্যাপটা অনেক বেশি। বাট যখন বিটা 2 হচ্ছে দেখেন এই গ্যাপটা কমে যাচ্ছে। আমরা বলছিলাম যে ডেল এফ এর মধ্যে সবসময় বিটার সমান পরিমাণ সাইড ফ্রিকোয়েন্সি থাকবে। সো যদি ডেল এফ বিটা হয় 1 তাহলে ডেল এফ এ কিন্তু একটা এবং 2 ডেল এফ এ 2টা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকতে হবে। যখন বিটা 2 তখন কিন্তু 2 ডেল এফ এ টোটাল 4টা কম্পোনেন্ট থাকতে হবে। এখন যদি আমরা এম কে ফিক্স করে দেই, ডেল এফ এর এক্সপেনশন কিন্তু বাড়বে না। ডেল এফ কিন্তু দেখেন এই যে এইটুকু রেঞ্জে কিন্তু অলওয়েজ ডেল এফ, সবগুলো গ্রাফগুলো। তাহলে ডেল এফ এ যদি বেশি বেশি কম্পোনেন্ট পেতে হয় কি করতে হবে, পরপর 2টা যে সাইড ফ্রিকোয়েন্সি এদের মধ্যে গ্যাপটা কমে ফেলতে হবে। সো আলটিমেটলি এফএমটা কমে গিয়ে দেখেন বেশি বেশি সাইড ফ্রিকোয়েন্সিকে ইনকর্পোরেট করে ফেলছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের এফএম আর এএম কে ভ্যারি করার ইফেক্ট আমরা দেখলাম। সো মুভিং অন, এবার আসে হচ্ছে ব্যান্ডউইথ। আমরা দেখেছি একটা থিওরিটিক্যালি একটা এফএম সিগন্যালের ব্যান্ডউইথ হচ্ছে ইনফিনিটি, বাট প্র্যাকটিক্যালি আসলে আমরা দেখলাম যে একটা সার্টেন নাম্বারের পরে আসলে যে সাইড ফ্রিকোয়েন্সি গুলো আসে তাদের অ্যাম্পলিটিউড অনেক কম হয়, সেগুলো আসলে ইনসিগনিফিকেন্ট, ওগুলো বাদ দেওয়া যায়। এখন অনেকগুলা মেথডে হচ্ছে এফএম সিগন্যালের ব্যান্ডউইথ বের করা যায়। প্রথম রুলটা হচ্ছে কাটসনস রুল, খুব ভালো একটা ফর্মুলা। যদি সিঙ্গেল টোন হয় মানে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি থাকে তাহলে ব্যান্ডউইথটা হচ্ছে বিটা টি ইকুয়াল টু হচ্ছে 2 ডেল এফ, ডেল এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, প্লাস 2 এফএম। সো যদি আমরা 2 ডেল এফ কে কমন নেই, এখানে আসবে 1, এখানে আসবে 1 বাই বিটা। 1 বাই বিটা কেন? কারণ বিটা ইকুয়াল টু ডেল এফ বাই এফএম। সো এফএম বাই ডেল এফ মানে আসলে 1 বাই বিটা এসেনশিয়াল।
যদি মাল্টিটোন হয় সেক্ষেত্রে সিমিলার অ্যাসপেক্ট, বাট তখন হচ্ছে 2 + প্লাস 2 এখানে w হচ্ছে ব্যান্ডউইথ অফ দ্য মেসেজ, ঠিক আছে, ব্যান্ডউইথ অফ দ্য মেসেজ। তাহলে আবার যদি আমরা 2 কমন নেই তাহলে আসবে 1 + 1/d। এই d মানে আসলে ∂f/fm না হয় ∂f/w। তো এই তো এভাবে আমরা বের করতে পারবো। নর্মালি মাল্টিটোনটা আসার কথা না, যদি মাল্টিটোন আসে সেক্ষেত্রে হচ্ছে দুইটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকে, লেটস দুইটা ফ্রিকোয়েন্সি আছে, একটা হচ্ছে 500 হার্জ, একটা হচ্ছে 1000 হার্জ। অবশ্যই w হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা, কারণ আমরা জানি যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ব্যান্ডউইথ, সো w তখন 1000 নিয়ে ম্যাথ করবো। বাট নর্মালি আসলে সিঙ্গেল টোনই আসার কথা পরীক্ষায়, তো সিঙ্গেল টোন আসলে হচ্ছে যেই সিগন্যালটা থাকবে সেই সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সি হচ্ছে FM, সো দ্যাটস ফাইন। সেকেন্ড রুলটা হচ্ছে 1% রুল, এটা আসলে ম্যাথেও কাজে লাগবে। তো 1% রুলটা আমাদের ম্যাথেও কাজে লাগবে। 1% রুলের মূল থিমটা হচ্ছে আমরা আসলে অনেকগুলা ইম্পালস তো পাবো, রাইট, অনেকগুলা সাইড ফ্রিকোয়েন্সি পাবো আর কি আমাদের স্পেকট্রাম। আমরা কোন সাইড ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমাদের ব্যান্ডউইথ কাউন্ট করব? আমরা যদি কোন একটা সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম দেখতে পারি, ওখান থেকে ব্যান্ডউইথ বের করা তো খুবই সোজা, তাই না? আমরা তো জানি যে কিভাবে ব্যান্ডউইথ বের করতে হয়। পজিটিভ সাইডে যেটুকু জায়গা জুড়ে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে ওইটাই আমার ব্যান্ডউইথ। তার মানে যত বেশি ইম্পালস আসবে তত বেশি ব্যান্ডউইথ বাড়বে আর কি। তো আমরা কোন পর্যন্ত ইম্পালসকে কাউন্ট করব? ওই পর্যন্ত ইম্পালসকে কাউন্ট করব যতক্ষণ পর্যন্ত ওই ইম্পালসটার পাওয়ার টোটাল পাওয়ারের 1% বা তার থেকে বেশি হয়। যদি কোনো একটা ইম্পালসের পাওয়ার টোটাল পাওয়ারের 1% থেকে কমে যায় তাহলে আমরা ওই ইম্পালসটাকে আর কাউন্ট করব না। এখন কিভাবে বুঝবো যে কোনো একটা ইম্পালসের পাওয়ার 1% এর বেশি নাকি কম? ইজি, দেখেন পাওয়ার কি ছিল, ac²/2 jn² বিটা। যদি সাম করি টোটাল পাওয়ারটা আসে। ac²/2 তো আসলে কনস্ট্যান্ট, সবার বেলাইছে। তার মানে একটা সিগন্যালের পাওয়ার কত হবে বা কত পার্সেন্ট হবে, সহজ কথায় বললে সেটা ডিপেন্ড করবে হচ্ছে বেসেল ফাংশনের ভ্যালুর উপর। তো যদি 1% মানে কি 0.01, তো যদি কোনো একটা ইম্পালসের জন্য বা কোনো একটা এনের জন্য বেসেল ফাংশনটা 0.01 এর থেকে কম হয় তাহলে আমরা ওই ইম্পালস থেকে শুরু করে পরের কোনো ইম্পালসকে কাউন্ট করব না। আবারও বলতেছি, আমরা তো আসলে ইম্পালস বসাবো, এনের ভ্যালু 0 ধরে একটা ইম্পালস, 1 ধরে একটা, 2 ধরে একটা, 3 ধরে একটা, এভাবে যেতে যেতে দেখবো যে আস্তে আস্তে আমাদের ইম্পালসের জন্য বেজেলটা কমে যাচ্ছে। কমতে কমতে একটা পর্যায়ে এমন আসবে যে ওই ইম্পালসের বেজেল ফাংশনের ভ্যালুটা 0.01 থেকে কম। তো আমরা ওই পার্টিকুলার ইম্পালস থেকে শুরু করে পরের কোনো ইম্পালসকে কাউন্ট করবো না, ওই ইম্পালস পর্যন্তই হচ্ছে আমাদের হাইয়েস্ট কম্পোনেন্ট, এটা হচ্ছে nmax বলবো। তো ব্যান্ডউইথটা হবে হচ্ছে nmax × FM/2। কেন? কারণ nmax বোঝাচ্ছে যে সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি থেকে কতগুলো কম্পোনেন্ট আমার আছে এবং দুইটা কম্পোনেন্টের মধ্যে গ্যাপ হচ্ছে FM। সো আসলে যদি আমরা nmax × FM মাল্টিপ্লাই করি, আমি আসলে আমার সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি থেকে শুরু করে হাইয়েস্ট যে ফ্রিকোয়েন্সিটা সেটুকু পেয়ে যাবো। বাট আমার তো শুধুমাত্র পজিটিভ সাইডের ফ্রিকোয়েন্সি নেই, FC+FM যেমন আছে, FC-FM আছে। সেইভাবে আসলে দুই দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল ব্যান্ডউইথটা পেয়ে যাবো। সো টোটাল ব্যান্ডউইথ হচ্ছে 2nmax FM। তারপরে হচ্ছে এখানে একটা চার্টও দেওয়া আছে কিভাবে হচ্ছে বিটার সাথে হচ্ছে কম্পারেবল 2nmaxটা, এটা দিয়েও বের করা যায়, এটা মুখস্থ করার কিছু নেই, রাফ থেকেই পাওয়া যাবে। এখানেও কার্ভ দেওয়া আছে, এটা আসলে কোনো কাজের না। সো মুভিং অন। আচ্ছা, আমরা একটা ম্যাথ করি এখানে। ইন নর্থ আমেরিকা দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ΔF ইজ ফিক্সড অ্যাট 75 kHz। খুব ভালো কথা, ΔF হচ্ছে 75 kHz। ফর কমার্শিয়াল FM ব্রডকাস্টিং বাই রেডিও অ্যাজিউম W = 15 kHz which is typically the maximum audio frequency। যেটা বললাম যে যদি মিক্সড টোন আসে, মাল্টিটোন আসে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা ফ্রিকোয়েন্সি সেটাই হচ্ছে আমাদের W হবে। সো বলতেছে যে the corresponding value of deviation ratio D হচ্ছে মনে রাখবেন ΔF/FM। যেহেতু এখানে মাল্টিটোন ΔF/W হয়ে যাবে। ΔF হচ্ছে 75, W হচ্ছে 50, সো D আসতেছে 5। তাহলে কার্সনস রুল দিয়ে যদি আমরা ব্যান্ডউইথ বের করতে চাই, BT হচ্ছে 2 ΔF + 2W। 2 ΔF তো ওখানে 150 আসবে, আর 2W আসবে হচ্ছে মোটামুটি 30, সো যোগ করলে আসবে হচ্ছে 180 kHz। এটি হচ্ছে আমাদের কার্সন রুল থেকে বের করা ব্যান্ডউইথ। আর ইউনিভার্সাল কার্ভ থেকে বা 1% রুল দিয়ে বের করা যায়। যেমন আমরা যদি কার্ভটা দেখি, এই কার্ভে দেখবো যে মডুলেশন ইন্ডেক্সের সাথে এখানে হচ্ছে BT/ΔF এর ভ্যালুটা দেওয়া আছে। সো মডুলেশন ইন্ডেক্স যদি হয় হচ্ছে কত, এখানে 5, সো 5 এর জন্য দেখো 5 মোটামুটি এখানে। তো 5 এর জন্য মোটামুটি হচ্ছে কোথায় আছে, এটা অ্যারাউন্ড 3 পয়েন্ট সামথিং আছে, 3.2। এবং এটা আসবে কিন্তু BT/ΔF, তার মানে BT কে ΔF দিয়ে ভাগ করা আছে। যদি আমরা ব্যান্ডউইথ চাই, BT চাই, তাহলে জাস্ট সিম্পলি এই BT/ΔF কে 3.2 কে ΔF দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম। সো 240 kHz এর কাছাকাছি আসবে।
ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এগুলার পিএম এর ব্যান্ডউইথ আমাদের দরকার নেই। সো যদি আপনারা কেউ চান আপনারা হচ্ছে রিলেটেড এক্সাম্পল লাঠির বই থেকে প্র্যাকটিস করতে পারেন। সো দ্যাটস অল।